সুধীনের হৃৎস্পন্দন হঠাৎ দেখতে দেখতে দ্বিগুণ হয়ে গেল। সে কি ঘর ভর্তি লোকের মধ্যে এসে পড়ল নাকি? তাকে ঘিরে কারা চেয়ে রয়েছে তার দিকে? ঘরের প্রায়ান্ধকারে দৃষ্টি আরেকটু অভ্যস্ত হতে সুধীন বুঝতে পারল, যারা চেয়ে রয়েছে তারা মানুষ নয়, মুখোশ। প্রত্যেকটি মুখোশের চোখের চাহনি যেন তারই দিকে ঘোরানো। সত্যজিৎ রায়ের গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। 2009 সালে যখন আমাদের এই যাত্রা শুরু হয়, তখন এই ছিল আমাদের মুখবন্ধ। আজ সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে আরও একবার আপনার জন্য তার লেখা দুটি গল্প। প্রথমে গগন চৌধুরী স্টুডিও। এই গল্পটি রেডিওতে প্রথমবার প্রচারিত হয় ডিসেম্বর 2009 সালে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ আরও একবার গগন চৌধুরীর স্টুডিও। একটা ফ্ল্যাট দিনের বেলা দেখে পছন্দ হলেও সেখানে গিয়ে থাকা না অবধি তার সুবিধে অসুবিধেগুলো ঠিক বোঝা যায় না। সুধীন সরকার এইটাই উপলব্ধি করল ভবানীপুরের এই ফ্ল্যাটে বসবাস আরম্ভ করে। এই একটা ব্যাপারেই ভাগ্যলক্ষ্মী একটু শুকনো হাসলেন। না হলে তিনি যে সুধীনের প্রতি সবিশেষ প্রসন্না তার নজিরের অভাব নেই। যেমন তার পদোন্নতির ব্যাপারটাই ধরা যাক। সে এখন আপিসের একটা ডিপার্টমেন্টের হেড। ঠিক এত তাড়াতাড়ি মাথায় পৌঁছানোর কথা নয়। হাজার হোক তার বয়সটা তো বেশি নয়। এই আষাঢ়ে 31-এ পড়েছে সে। ডিপার্টমেন্টের কাঁধ অবধি এমনিতেই উঠেছিল সুধীন। মাথায় ছিল নগেন্দ্র কাপুর, যার বয়স 40, যিনি দীর্ঘাঙ্গ, সুপুরুষ, কর্মক্ষম, যিনি ছাই রঙের সাফারি স্যুট পরে আপিসে ঢুকলে সকলের দৃষ্টি চলে যায় তাঁর দিকে। সেই নগেন্দ্র কাপুর যে অকস্মাৎ টালিগঞ্জের গল্ফের মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ হয়ে যাবেন, সে কি কেউ স্বপ্নেও ভেবেছিল? এই মৃত্যুর পরেই সুধীন দেখল প্রায় প্রাকৃতিক নিয়মের মতোই সে কাপুরের জায়গা অধিকার করে বসেছে। এটা অবশ্যই শুধু কপাল জোরে নয়, সুধীন এই পদের উপযুক্ত নয় এ অপবাদ তাকে কেউ দেবে না। তারপর এই ফ্ল্যাট। সুধীনের বাপমা তাকে সংসারী করার জন্য উঠে পড়ে লেগেছেন। সময়টাও ভালো, কাজেই সুধীনকে বাধ্য হয়েই সে অবস্থার জন্য প্রস্তুত হতে হয়েছে। আগে পার্ক সার্কাসে যে ফ্ল্যাটটা ছিল তার পায়রার খোপের মতো দুখানা ঘরে সংসার করা চলে না। তাছাড়া কাছেই ছিল একটা বিয়ে শাদিতে ভাড়া দেওয়ার বাড়ি। অষ্টপ্রহর গ্র্যামোফোন রেকর্ডের সানাইয়ের বিকৃত বাঁশ ফাটা সুরে সুধীনের প্রাণ অতিষ্ঠ হয়ে এসেছিল। দালালের কাছ থেকে খবর পেয়ে সুধীন প্রথম যে ফ্ল্যাটটা দেখতে গেল সেটাই হলো ভবানীপুরের এই ফ্ল্যাট। দোতলার ফ্ল্যাট, 3খানা বেশ বড় বড় ঘর, 2টো বাথরুম, দক্ষিণে বারান্দা, মেঝের মোজেক, জানলার গ্রিল, ফ্ল্যাটের প্ল্যান, সব কিছুতেই সুপরিকল্পনা ও সুরুচির ছাপ। ভাড়া 800। সর্বোপরি বাড়িওয়ালার সঙ্গে কথা বলে তাকে মোটামুটি সজ্জন ব্যক্তি হিসেবে মনে হয়। সুধীনের আর দ্বিতীয় কোনো ফ্ল্যাট দেখতে হয়নি। 2 সপ্তাহ হলো সে এসেছে এই ফ্ল্যাটে। প্রথম কদিন অত খেয়াল করেনি। তারপর একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখল তার চোখে বাইরে থেকে বিজলি আলো এসে পড়েছে। বেশ উজ্জ্বল আলো। এত রাত্রে আলো আসে কোত্থেকে? সুধীন বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সারা পাড়া অন্ধকার। কেবল একটি আলো জ্বলছে রাস্তার উল্টো দিকের প্রাচীন অট্টালিকার 3 তলার একটি ঘরে। খোলা জানলার পর্দার উপর দিয়ে শটান এসে বারান্দা পেরিয়ে ঢুকেছে সুধীনের ঘরে। শুধু ঘরে নয়, একেবারে সুধীনের বিছানায়। বালিশ উল্টো দিকে ঘুরিয়ে শুলেও সে আলো পড়বে সুধীনের মুখে। এ তো বড় জ্বালাতন। ঘর অন্ধকার না হলে মানুষ ঘুমোয় কি করে? অন্তত সুধীন সেটা পারে না। এটা কি রোজই হবে নাকি?
আরও 1 সপ্তাহ দেখার পর সুধীন বুঝল এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। 12টার কিছু আগে থেকেই আলোটা জ্বলে এবং জ্বলে থাকে ভোর অবধি। অথচ নিজের ঘরের দক্ষিণের জানলা বন্ধ করে শোয়ায় সুধীনের ঘোর আপত্তি। কার না হয়, কলকাতায় ওই একটি জিনিসের অনেক দাম, দক্ষিণের জানলা, বিশেষ করে তার সামনে যদি অন্য কোনো বাড়ি না থাকে। সেটাও এই ফ্ল্যাটের একটা লোভনীয় দিক। জানলার সামনে রাস্তার ওপরে হলো ওই পুরনো বনেদি বাড়িটার সংলগ্ন বাগান, যেখানে অদূর ভবিষ্যতে নতুন দালান ওঠার কোনো সম্ভাবনা নেই। বাড়িটা কোনো এককালীন জমিদারের, সেটা বোঝাই যায়। সংস্কার হয়নি বহুদিন, লোকজনও বিশেষ থাকে বলে মনে হয় না। ওই 3 তলার ঘর ছাড়া কোনো অজ্ঞাত কারণে ওই ঘরের বাসিন্দা সারা রাত বাতি জ্বালিয়ে রাখেন। 1 তলার ফ্ল্যাটে ফ্যামিলি নিয়ে থাকেন সোমেশ্বর নাগ। সুধীনের মাস 4 আগে ইনি এসেছেন এই ফ্ল্যাটে। বছর 55 বয়স, বেঙ্গল ক্লাবের মেম্বার। সন্ধেটা তিনি ক্লাবেই কাটান। এক শনিবার বিকেলে বাড়ির গেটে তার সঙ্গে দেখা হওয়ায় সুধীন তার সঙ্গে কিঞ্চিত বাক্যালাপের লোভ সামলাতে পারল না। আমাদের উল্টো দিকের বাড়িটা কাদের বলুন তো? চৌধুরী। কেন, কি ব্যাপার? না মানে বাড়িতে তো বিশেষ কেউ থাকেটাকে বলে মনে হয় না, অথচ 3 তলার একটা ঘরে সারা রাত বাতি জ্বলে, সেটা লক্ষ্য করেছেন? না, তা তো করিনি। আপনাদের ঘরে আসে না আলো? সেটা তো সম্ভব নয়, ওদের ছাদের পাঁচিলটা সামনে পড়ে তো, আমরা তো ঘরটাই দেখতে পাই না। খুব বেঁচে গেছেন, আমার তো রাত্রে ঘুমই হয় না ওই আলোর জন্য। ভেরি স্ট্রেঞ্জ। শুনেছি তো ওই এত বড় বাড়িতে একটি কি দুটি মাত্র প্রাণী থাকে। মালিক হলেন গগন চৌধুরী। তাকে বড় একটা দেখা যায় না, আমি তো এসে অবধি দেখিনি, তবে আছেন বলে জানি। বয়স হয়েছে বোধ হয়, শুনেছি এককালে ছবি টবি আঁকতেন। আপনি একটা কাজ করুন না, ভদ্রলোককে গিয়ে সোজাসুজি বলুন অন্তত নিজের ঘরের জানলাটা তো বন্ধ করে দিতে পারেন। এতটুকু কনসিডারেশন হবে না প্রতিবেশীর জন্য? এই কাজটা অবশ্যই করা যায়, যদিও সহজ নয়। অনুরোধ করলেও সেটা যে গ্রাহ্য হবে এমন কোনো গ্যারান্টি নেই। রাত্রে কি ঘটনা ঘটে ওই গগন চৌধুরীর ঘরে? সুধীন বুঝতে পারল আলোর জন্য ব্যাঘাতের প্রশ্নটা বড় ঠিকই, কিন্তু ওই প্রাচীন অট্টালিকার ওই ঘরে কি ঘটছে সেটা জানার আগ্রহ কম নয়। তার বন্ধু মহিম রেসের মাঠে যাতায়াত করে, তার একটি বড় বাইনকুলার আছে। সেটা দিয়ে দেখলে কিছু জানা যাবে কি? বাইনকুলারের দরকার এই জন্যই যে ঘরটা নেহাত কাছে নয়, চৌধুরীদের বাড়িটা ঠিক রাস্তার উপরে নয়, পাঁচিল পেরিয়ে সামনে বেশ খানিকটা জায়গা আছে যেটা বাগানেরই অংশ। এই দূরত্বের পরেও আরও দূরত্ব আছে, কারণ 3 তলার ঘরটা ছাতের খানিকটা অংশ পেরিয়ে। মহিমের বাইনকুলারে জানলাটা চলে এলো অনেকখানি কাছে, কিন্তু পর্দার উপর দিয়ে দেয়ালের খানিকটা অংশ ছাড়া বিশেষ কিছু দেখা গেল না। দেয়ালে টাঙানো তেল রঙে আঁকা দুটি আবক্ষ প্রতিকৃতির খানিকটা করে অংশ দেখা যাচ্ছে সিলিংয়ের ওই আলোতে। তাহলে কি শিল্পীর ঘর? এটাই কি ছিল ভদ্রলোকের স্টুডিও? কিন্তু সেখানে কি কোনো মানুষ নেই? হ্যাঁ, আছে। এইমাত্র জানলার পর্দায় ছায়া ফেলে একটা মূর্তি ডান থেকে বাঁ দিকে চলে গেল, কিন্তু ছায়া থেকে মানুষ চেনা গেল না। পর্দার আলোটা পড়তে তার স্বচ্ছতাও অনেকটা কমে গেছে। প্রায় 15 মিনিট দেখার পর সুধীনের ক্লান্তি এলো। যেটুকু ঘুমের সম্ভাবনা তাও কি সে নষ্ট করবে এই ছেলে মানুষই করে? বাইনকুলারটা টেবিলের উপর রেখে সুধীন শুয়ে পড়ল। সে মনে মনে স্থির করে নিয়েছে কি করা দরকার। সোজা গিয়ে গগন চৌধুরীর সঙ্গে দেখা করতে হবে। তাকে বলবে তার ঘরের উত্তরের দিকের জানলাটা বন্ধ রাখতে। এতে কাজ হলে হবে,
না হলে সুধীনকে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে। গগন চৌধুরী লোকটা কি রকম সেটা জানা থাকলে ভালো হতো। প্রতিবেশীর কাছ থেকে অভদ্র অপমানসূচক ব্যবহার হজম করা খুব কঠিন, তা তিনি যতই প্রবীণ হন না কেন। কিন্তু এক্ষেত্রে ঝুঁকিটা নেওয়া ছাড়া গতি নেই। গেটটা খোলা এবং দারোয়ান নেই দেখে সুধীনের একটু অবাক লাগল, কিন্তু প্রথম বাধা এত সহজে অতিক্রম করতে পারায় সেই সঙ্গে একটু নিশ্চিন্তও লাগল। সে রাত্রেই যাওয়া স্থির করেছে, কারণ ভদ্রলোক দেখতে চাইলে তাকে দেখিয়ে দিতে পারবে আলোটা কিভাবে তার ঘরে পড়ে। ভবানীপুরের ভদ্র পাড়া শীতকালের রাত 11টার মধ্যে নিস্তব্ধ হয়ে গেছে। গতকাল পূর্ণিমা ছিল। চৌধুরী বাড়ির আগাছায় পরিপূর্ণ বাগানের সবকিছুই জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। শ্বেতপাথরের নারী মূর্তি ডাইনে ফেলে সুধীন এগিয়ে গেল নোনা ধরা গাড়ি বারান্দার দিকে। এখনো 3 তলার ঘরে আলো জ্বলেনি। কপাল ভালো হলে গগন চৌধুরীকে হয়তো নিচেই পাওয়া যেতে পারে। সদর দরজার কড়া নাড়তে কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ভৃত্যস্থানীয় প্রৌঢ় দরজা খুলে প্রশ্ন করল, কাকে চাই? চৌধুরী মশাই, গগন চৌধুরী। তিনি কি শুয়ে পড়েছেন? না। তার সঙ্গে একবার দেখা করা যায় কি? আমার নাম সুধীন সরকার, আমি থাকি ওই সামনের বাড়িতে। একটা বিশেষ কাজে এসেছি। চাকর ভিতরে গিয়ে আবার মিনিট খানেকের মধ্যেই ফিরে এলো। আপনি আসুন। সব ব্যাপারটাই যে সহজে হয়ে যাচ্ছে এ তো ভারী আশ্চর্য। ভিতরে ঢুকে ল্যান্ডিং পেরিয়ে একটা বৈঠকখানায় গিয়ে ঢুকল সুধীন। বসুন। জানলা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে সোফার উপর, তাই সুধীন সেটা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বসল। চাকর বাতি জ্বালিয়ে দিয়ে গেল না কেন? এখন তো পাড়ায় লোডশেডিং নেই। এবারে ঘরের চারদিকে চোখ ঘোরাতে সুধীনের হৃৎস্পন্দন হঠাৎ দেখতে দেখতে দ্বিগুণ হয়ে গেল। সে কি ঘর ভর্তি লোকের মধ্যে এসে পড়ল নাকি? তাকে ঘিরে কারা চেয়ে রয়েছে তার দিকে? ঘরের প্রায়ান্ধকারে দৃষ্টি আরেকটু অভ্যস্ত হতে সুধীন বুঝতে পারল যারা চেয়ে রয়েছে তারা মানুষ নয়, মুখোশ। প্রত্যেকটি মুখোশের চোখের চাহনি যেন তারই দিকে ঘোরানো। এসব মুখোশ যে এদেশের নয় সেটাও বুঝেছে সুধীন। দেখে মনে হয় অধিকাংশই আফ্রিকার, কিছু দক্ষিণ আমেরিকার হতে পারে। সুধীন এককালে ভালো ছবি আঁকত। বাপের আপত্তি না থাকলে হয়তো সেটাকেই সে পেশা করত। হাতের নানা রকম কাজ সম্বন্ধে তার এখনো যথেষ্ট কৌতূহল আছে। সুধীন মনে মনে নিজের সাহসের তারিফ না করে পারল না। অন্ধকার ঘরে মুখোশ পরিবৃত এই ভৌতিক পরিবেশে অনেকেরই দাঁত কপাটি লেগে যেত। ঘরে যে কখন লোক প্রবেশ করেছে তা সুধীন টের পায়নি। গম্ভীর কণ্ঠস্বরে প্রশ্ন শুনে চমকে পাশ ফিরে সোফায় বসা মানুষটাকে দেখতে পেল। এত রাত্রে? সুধীন হাত দুটোকে প্রায় যন্ত্রের মতো সামনে তুলে নমস্কার করে কথা বলতে গিয়েও পারল না। ইনি যে অভিজাত পরিবারের সন্তান তাতে কোনো সন্দেহ নেই। পরনে দোরখা শালি তার পরিচয় দিচ্ছে, কিন্তু গায়ের রঙে এমন পাংশুটে রক্তহীন ভাব আর চোখের চাহনিতে এমন অস্বাভাবিক তীক্ষ্ণতা সুধীন কখনো দেখেনি। এমন ব্যক্তিকে প্রথম দর্শনে কারোরই মুখ দিয়ে চট করে কথা বেরোবে না। ভদ্রলোক নিষ্পলক দৃষ্টিতে সুধীনের দিকে চেয়ে আছেন। প্রায় 1 মিনিট লাগল সুধীনের নিজেকে সামলে নিতে। তারপর সে মুখ খুলল। আমি একটা অভিযোগ জানাতে এসেছি, কিছু মনে করবেন না। আপনি গগন চৌধুরী তো?
ভদ্রলোক একবার শুধু মাথাটা নাড়িয়ে জানিয়ে দিলেন তিনিই সেই ব্যক্তি। প্রশস্ত ললাটের 3 দিক দিয়ে সিংহের কেশরের মতো আধপাকা চুল থেকে মনে হয় বয়স 65 কম না। সুধীন বলে চলল, আমার নাম সুধীন্দ্রনাথ সরকার। আমি সামনের বাড়ির দোতলার ফ্ল্যাটে থাকি। আসলে হয়েছে কি, আপনার 3 তলার ঘরের বাতিটা সারা রাত জ্বলে বলে বড্ড অসুবিধে হয়। আলোটা সোজা আমার মুখের ওপরে এসে পড়ে। মানে যদি আপনার জানলাটা বন্ধ করে রাখতে পারতেন, নইলে ঘুমের বড় ব্যাঘাত হয়। ওই সারাদিন আপিস করে রাত্রিরে ঘুমোতে না পারলে। ভদ্রলোক এখনো এক দৃষ্টে চেয়ে আছেন সুধীনের দিকে। এই ঘরের কি কোনো আলোই জ্বলে না নাকি? অগত্যা সুধীনই আবার মুখ খুলল। ব্যাপারটাকে আরেকটু পরিষ্কার করা দরকার। আমি যদি জানলা বন্ধ করি তাহলে আলো আসবে না ঠিকই, কিন্তু দক্ষিণের জানলা তো, তাই। আপনার জানলা বন্ধ করতে হবে না, আগে আমি করব। হঠাৎ যেন একটা বিরাট ভার নেমে গেল সুধীনের বুক থেকে। ও, তাহলে তো কথাই নেই। অনেক ধন্যবাদ। আপনি উঠছেন? সুধীন ওঠার উদ্যোগ করছিল ঠিকই, কিন্তু এই প্রশ্নে একটু অবাক হয়েই আবার বসে পড়ল। রাত হলো তো, আর আপনিও নিশ্চয়ই শুতে যাবেন। আমি রাত্রে ঘুমোই না। ভদ্রলোকের দৃষ্টি সুধীনের দিক থেকে এক চুল নড়েনি। লেখাপড়া করেন বুঝি? সুধীন ধরা গলায় প্রশ্ন করল। এই পরিবেশে গগন চৌধুরীর সান্নিধ্য যে খুব স্বস্তিকর নয়, সেটা স্বীকার করতেই হবে। না। তবে ছবি আঁকি। সুধীনের মনে পড়ে গেল বাইনকুলার দিয়ে ঘরের দেয়ালে পেন্টিং দেখে মনে হয়েছিল সেটা চিত্রকরের স্টুডিও হতে পারে। নাগমশাইও বলেছিলেন ইনি এককালে ছবি আঁকতেন। তার মানে ওই ঘরটা আপনার স্টুডিও? ঠিকই ধরেছেন। কিন্তু সে কথা বোধহয় পাড়ার বিশেষ কেউ জানে না। গগন চৌধুরী একটা শুকনো হাসি হাসলেন। আপনার সময় আছে? সময় মানে? তাহলে কতগুলো কথা বলি। অনেক দিনের জমে থাকা কথা, কাউকে বলার সুযোগ হয়নি কখনো। সুধীন অনুভব করল ভদ্রলোকের অনুরোধ অগ্রাহ্য করার ক্ষমতা তার নেই। বলুন। পাড়ার লোকে জানে না, কারণ জানার আগ্রহ নেই। একটা লোক সারাটা জীবন শিল্প চর্চা করে গেল, কিন্তু সে সম্বন্ধে কারুরও কোনো কৌতূহল নেই। এককালে যখন এক্সিবিশন করেছি, তখন কেউ কেউ এসে দেখেছে, অল্প বিস্তর সুখ্যাতিও করেছে। কিন্তু যখন হাওয়া বদলাতে শুরু করলো, মানুষের যে ছবি রক্ত মাংসের মানুষ বলে চেনা যায়, তার কদর আর যখন রইল না, তখন থেকে আমি গুটিয়ে নিয়েছি নিজেকে। নতুনের ঝান্ডা উড়িয়ে চলতে আমি শিখিনি। মনে মনে দা ভিঞ্চিকে গুরু বলে মেনেছিলাম, এখনো তিনিই আমার গুরু। কিন্তু আপনি কিসের ছবি আঁকেন? মানুষের। মানুষের পোর্ট্রেট। মন থেকে? না, সেটা আমি পারি না, শিখিনি। আমার সামনে কেউ এসে না বসলে আমি ছবি আঁকতে পারি না। এই মাঝরাত্রিরে আসে, মডেল আসে, সিটিং দেয়।
রোজই আসে। সুধীন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে বসে রইল। এই কেমনতর কথাবার্তা বলছেন ভদ্রলোক? এ যে পাগলের প্রলাপের মতো শোনাচ্ছে। বিশ্বাস হচ্ছে না? গগন চৌধুরীর ঠোঁটের কোণে এই প্রথম একটা পরিষ্কার হাসির আভাস দেখা গেল। সুধীন কি বলবে বুঝতে পারল না। আসুন আমার সঙ্গে। সুধীন এ আদেশও অমান্য করতে পারল না। ভদ্রলোকের চোখে এবং কথায় একটা সম্মোহনী শক্তি আছে, সেটা মানতেই হবে। তার নিজেরও যে কৌতূহল হচ্ছে না তা নয়। কেমন ছবি আঁকেন ভদ্রলোক! কারা আসে সিটিং দিতে মাঝরাত্রিরে? কিভাবে তাদের জোগাড় করা হয়? এক আমার স্টুডিওতে ছাড়া বাড়ির আর কোথাও ইলেকট্রিসিটি নেই। কেরোসিন ল্যাম্পের আবছা হলদে আলোয় কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বললেন ভদ্রলোক, বাকি সব কানেকশন কেটে দিয়েছি। আশ্চর্য এই যে ল্যান্ডিংয়ে, সিঁড়ির দেওয়ালে, বৈঠকখানায় কোথাও একটিও পেন্টিং নেই। সবই কি তাহলে স্টুডিওতে জড়ো করে রেখেছেন ভদ্রলোক? 3 তলায় উঠে বাঁয়ে ঘুরেই সামনে একটা দরজা। সেই ঘরে সুধীনকে নিয়ে ঢুকে দরজা আবার বন্ধ করে দিয়ে বাঁয়ে দেওয়ালে একটি সুইচ টিপতেই উজ্জ্বল আলোতে ঘরটা ভরে গেল। এটাই যে স্টুডিও সেটা আর বলে দিতে হয় না। আঁকার সব সরঞ্জামই রয়েছে এখানে। ঘরের এক পাশে আলোর ঠিক নিচে ইজেলে একটা সাদা ক্যানভাস খাটানো রয়েছে। তাতে নতুন ছবি শুরু হবে সেটা বোঝাই যাচ্ছে। সরঞ্জামের বাইরে যেটা আছে সেটা হলো দেওয়ালে টাঙানো এবং মেঝেতে ডাঁই করে রাখা পোর্ট্রেট। কমপক্ষে 100 তো হবেই। মেঝেরগুলো এগিয়ে গিয়ে হাতে তুলে না ধরলে বোঝা যাবে না। যেগুলো চোখের সামনে জলজ্যান্ত সে হলো দেয়ালে টাঙানো পোর্ট্রেটগুলো। অধিকাংশই পুরুষের ছবি। সুধীন তার তৈরি চোখে বুঝে নিল সাবেকি ঢঙে আঁকা পেন্টিংগুলোতে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় আছে। এখানেও সুধীনের মনে হলো যে সে যেন অনেক জ্যান্ত মানুষের ভিড়ে এসে পড়েছে এবং সবাই চেয়ে আছে তারই দিকে। কমপক্ষে 50 জোড়া চোখ। কিন্তু এরা সব কারা? 2-1টা মুখ চেনা চেনা মনে হচ্ছে বটে, কিন্তু কেমন লাগছে? প্রশ্ন করলেন গগন চৌধুরী। উঁচু দরের কাজ, স্বীকার করতে বাধ্য হল সুধীন। অথচ অয়েল পেন্টিংয়ে পোর্ট্রেট আঁকার রেওয়াজটাই লোপ পেয়ে গেছে। সেখানে আমাদের মতো শিল্পীদের কি দশা হয় ভেবে দেখেছেন? কিন্তু এই ঘরে এসে তো মনে হচ্ছে না যে আপনার কাজের অভাব আছে। কি বলছেন? সে তো এখন, এককালে 15 বছর ধরে সমানে কাগজে বিজ্ঞাপন দিয়ে গেছি। একটি লোকও সাড়া দেয়নি। শেষটায় বাধ্য হয়ে বন্ধ করে দিই। তারপর আবার আঁকা শুরু হলো কি করে? অবস্থার পরিবর্তনের ফলে। সুধীন আর কিছু বলল না, কারণ তার সমস্ত মন এখন ছবির দিকে। ইতিমধ্যে সে 3 জনকে চিনতে পেরেছে। একজন মাস 4 হলো মারা গেছেন, বিখ্যাত গায়ক অনন্তলাল নিয়োগী। সুধীন আসরে বসে তার গান শুনেছে বছর 8 আগে। দ্বিতীয় জন হলেন অসীমানন্দ স্বামী, এককালে স্বদেশী করে পরে সন্ন্যাসী হয়ে যান। ইনিও মারা গেছেন বছরখানেক হলো। কাগজে ছবি বেরিয়েছিল, সুধীনের মনে আছে। তৃতীয় ব্যক্তি হলেন এয়ার ইন্ডিয়ার বাঙালি পাইলট ক্যাপ্টেন চক্রবর্তী। লন্ডন যাওয়ার পথে বোয়িং দুর্ঘটনায় 250 যাত্রী সমেত এরও মৃত্যু হয় বছর 3 আগে। সুধীন যে শুধু ছবি দেখেই চিনল একে তা নয়,
একবার আপিসের কাজে রোম যাওয়ার পথে প্লেনের ককপিটে এর সঙ্গে আলাপ হয়েছিল। সুধীন একটা প্রশ্ন না করে পারল না। এরা কি শুধুই পোর্ট্রেট করানোর উদ্দেশ্যে এসেছিলেন? সে ছবি নিজেরা নেননি কখনো? গগন চৌধুরীকে এই প্রথম গলা ছেড়ে হাসতে শুনল সুধীন। না না মিস্টার সরকার, পোর্ট্রেট এদের কোনো প্রয়োজন ছিল না। এ শুধু আমার ব্যক্তিগত সংগ্রহের জন্য আঁকা। আপনি কি বলতে চান রোজই কেউ না কেউ এসে আপনাকে সিটিং দেন? সেটা আর একটুক্ষণ থাকলেই দেখতে পাবেন। আজও লোক আসবে। সুধীনের মাথা ক্রমেই গুলিয়ে যাচ্ছে। কিন্তু এদের সঙ্গে যোগাযোগটা কিভাবে? দাঁড়ান, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমার সিস্টেমটা একটু আলাদা। তাক থেকে একটা বেশ বড় খাতা নামিয়ে সুধীনের দিকে নিয়ে এলেন গগন চৌধুরী। এটা খুলে দেখুন, এতে কি আছে। আলোর তলায় নিয়ে গিয়ে খাতাটা খুলল সুধীন। খাতার পাতার পর পাতায় আঠা দিয়ে সাঁটা রয়েছে খবরের কাগজের পৃষ্ঠা থেকে কাটা মৃত্যু সংবাদ। অনেকগুলো খবরের সঙ্গে ছবিও রয়েছে। সুধীন দেখল যে কিছু কিছু কাটিংয়ের পাশে পেন্সিল দিয়ে চিকে দেওয়া রয়েছে। পেন্সিলের দাগ হলে বুঝতে হবে তাদের ছবি আঁকা হয়ে গেছে, বললেন গগন চৌধুরী। কিন্তু যোগাযোগটা করেন কি করে সেটা তো? গগন চৌধুরী সুধীনের হাত থেকে খাতাটা নিয়ে আবার সেটা তাকে রেখে দিলেন। তারপর ঘুরে এগিয়ে এসে বললেন, ওটা সকলে পারে না, আমি পারি। এটা চিঠি বা টেলিফোনের কম্য নয়। এরা যেখানে আছেন সেখানে তো আর টেলিফোন নেই বা ডাক বিলির ব্যবস্থাও নেই। এদের জন্য অন্য উপায়ের প্রয়োজন হয়। সুধীনের হাত পা ঠান্ডা, গলা শুকিয়ে কাঠ। তাও একটা প্রশ্ন না করলেই নয়। আপনি কি বলতে চান এই সব লোকের পোর্ট্রেট করা হয়েছে এদের মৃত্যুর পর? মৃত্যুর আগে এদের খবর পাবো কি করে সুধীন বাবু? আমি আর কলকাতার কটা লোককে চিনি। মৃত্যু না হলে তো তারা আর তাদের গণ্ডির বাইরে বেরোতে পারেন না। একমাত্র মৃত ব্যক্তি তো সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ স্বাধীন। তাদের সময়েরও অভাব নেই, ধৈর্যেরও অভাব নেই। ছবি যতক্ষণ না নিখুঁত হচ্ছে ততক্ষণে ঠাই বসে থাকবেন ওই চেয়ারে। রাত্রের নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা ঘড়ি বেজে উঠল। সিঁড়ির পাশে যে ঘড়িটা দেখেছিল সুধীন, সেটাই বোধ হয় 12টা, বললেন গগন চৌধুরী। এইবার আসবেন। কে? সুধীনের গলার স্বর অস্বাভাবিক রকম চাপা ও রুক্ষ। তার মাথা ঝিমঝিম করছে। আজকে যিনি বসবেন তিনি, ওই তার পায়ের শব্দ। সুধীন শ্রবণ শক্তিটা এখনো হারায়নি, তাই সে স্পষ্ট শুনতে পেল বাইরে নিচ থেকে জুতোর শব্দ। এসে দেখুন। গগন চৌধুরী এগিয়ে গেছেন পাশের একটা জানলার দিকে। আমার কথা বিশ্বাস না হয় এসে দেখুন। এও কি সেই সম্মোহনী শক্তি
যন্ত্রচালিতের মতো এগিয়ে গিয়ে সুধীন গগন চৌধুরীর পাশে দাঁড়িয়ে নিচের দিকে দৃষ্টি দিল। তারপর তার অজান্তেই একটা আর্ত স্বর বেরিয়ে এলো তার গলা দিয়ে। কি যে ছিলি! সেই দৃপ্ত মিলিটারি ভঙ্গি, সেই দীর্ঘ গড়ন, সেই ছে রঙের সাফারি স্যুট, ইনিই ছিলেন সুধীনের বস নাগেন্দ্র কাপুর। সুধীনের মাথা ঘুরছে। টাল সামলানোর জন্য সে ইজেলটাকে জাপটে ধরে ফেলল। সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ উপরে উঠে আসছে। কাঠের সিঁড়িতে জুতোর ক্রমবর্ধমান শব্দে সমস্ত বাড়ি গমগম করছে। এবার আওয়াজ থামল। নৈশব্দের মধ্যে গগন চৌধুরী মুখ খুললেন আবার। যোগ স্থাপনের কথা জিজ্ঞেস করছিলেন না সুধীন বাবু? ভেরি সিম্পল, এইভাবে হাতছানি দিলেই চলে আসে। সুধীন বিস্ফারিত চোখে দেখল দোরখা শালের ভিতর থেকে গগন চৌধুরীর ডান হাতটা বেরিয়ে সামনে প্রসারিত। সে হাতে মাংস চামড়া কিছুই নেই, খালি হাড়। যে হাতে টাকা সে হাতেই আঁকা। সংজ্ঞা হারাবার আগের মুহূর্তে সুধীন শুনল স্টুডিওর বন্ধ দরজার বাইরে থেকে টোকা পড়ছে। দাদাবাবু, দাদাবাবু! এক ঝটকায় ঘুমটা ভেঙে গিয়ে দিনের আলোয় সুধীনকে আবার তখনই চোখটা কুঁচকে বন্ধ করে নিতে হলো। বাপরে, কি ভয়ঙ্কর স্বপ্ন! দরজা খুলুন দাদাবাবু! চাকর অধীরের গলা। দাঁড়া, 1 মিনিট। সুধীন বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে দরজার ছিটকিনি খুলে দিল। অধীরের মুখে গভীর উদ্বেগ। আপনি এত বেলা অবধি? জানি, ঘুমটা একটু বেশি হয়ে গেছে। এত হই হল্লা বাড়ির সামনে কিছু টের পেলেন না? ওই হল্লা? চৌধুরী বাড়ির বড়বাবু যে মারা গেলেন কাল রাত্রিরে, গগন বাবু। 84 বছর বয়স হয়েছিল। ভুগছিলেন তো অনেক দিন। ঘরে বাতি জ্বালা থাকতো, রাত্রিরে দেখেননি? তুই জানতিস ওর অসুখ? জানবো না? ওনার চাকর ভগীরথ, তার সঙ্গে তো দেখা হয় রোজ বাজারে। বোঝো, শুনছিলেন গগন চৌধুরীর স্টুডিও। এর পরের গল্প ভূত। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় আষাঢ় 1388 সালে, অর্থাৎ 1981-তে। আর ভূত ছিল সানডে সাসপেন্সের দ্বিতীয় গল্প, যা রেডিওতে প্রথমবার প্রচারিত হয় জুলাই 2009 সালে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আরও একবার ভূত। নবীনকে দ্বিতীয়বার হতাশ হয়ে ফিরে আসতে হলো। অক্রুর বাবুর মন ভেজানো গেল না। উত্তর পাড়ার একটা ফাংশনে নবীন পেয়েছিল অক্রুর চৌধুরীর আশ্চর্য ক্ষমতার পরিচয়, ভেন্ট্রিলোকুইজম। খেলার নামটা নবীনের জানা ছিল না, সেটা বলে দেয় দ্বিজপদ। দ্বিজুর বাবা অধ্যাপক, তাঁর লাইব্রেরিতে নানান বিষয়ের বই। দ্বিজু নামটা বলে বানানটাও শিখিয়ে দিল, VENTRILOQUISM, ভেন্ট্রিলোকুইজম। অক্রুর চৌধুরী মঞ্চে একা মানুষ, কিন্তু তিনি কথা চালিয়ে যাচ্ছেন আর একজন অদৃশ্য মানুষের সঙ্গে। সেই মানুষ যেন হলের সিলিংয়ের কাছাকাছি কোথাও শূন্যে অবস্থান করছে। অক্রুরবাবু তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, হরনাথ কেমন আছো? তারপর উত্তর আসে উপর থেকে, আগে আপনার আশীর্বাদে ভালোই আছি। শুনলাম তুমি নাকি আজকাল সঙ্গীত চর্চা করছো। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাগ সঙ্গীত? আগে হ্যাঁ, রাগ সঙ্গীত। গান করো?
আগে না। যন্ত্রসঙ্গীত? আগে হ্যাঁ। কি যন্ত্র? সেতার? আগে না। সরোদ? আগে না। তবে কি বাজাও? আগে গ্রামোফোন। হাসি আর হাততালিতে হল মুখর হয়ে ওঠে। প্রশ্নটা উপর দিকে চেয়ে করে উত্তরটা শোনার ভঙ্গিতে মাথাটা একটু হেঁট করে নেন অক্রুর বাবু, কিন্তু তিনি নিজেই যে উত্তরটা দিচ্ছেন সেটা বোঝার কোনো উপায় নেই। ঠোঁট একদম নড়ে না। নবীন তাজ্জব বনে গিয়েছিল। এ জিনিস শিখতে না পারলে জীবনই বৃথা। অক্রুর চৌধুরী কি ছাত্র নেবেন না? নবীনের পড়াশোনায় আগ্রহ নেই, হায়ার সেকেন্ডারি পাশ করে বসে আছে বছর 3 আর পড়ার ইচ্ছে হয়নি। বাপ নেই, কাকার বাড়িতেই মানুষ সে। কাকার একটা প্লাইউডের কারখানা আছে, তার ইচ্ছে নবীনকে সেখানেই ঢুকিয়ে দেন। কিন্তু নবীনের শখ হলো ম্যাজিকের দিকে। হাত সাফাই, রুমালের ম্যাজিক, আংটির ম্যাজিক, বলের ম্যাজিক, এসব সে বাড়িতেই অভ্যাস করে বেশ খানিকটা আয়ত্ত করেছে। কিন্তু অক্রুর চৌধুরীর ভেন্ট্রিলোকুইজম দেখার পর সেগুলোকে নিরামিষ বলে মনে হচ্ছে। ফাংশনের উদ্যোক্তাদের কাছেই নবীন জানল যে অক্রুর বাবু থাকেন কলকাতায় অ্যামহার্স্ট লেনে। পরদিনই ট্রেনে চেপে কলকাতায় এসে সে সোজা চলে গেল যাকে গুরু বলে মেনে নিয়েছে তার বাড়িতে। গুরু কিন্তু বাদ সাধলেন। কি করা হয় এখন? প্রথম প্রশ্ন করলেন ভেন্ট্রিলোকুইস্ট। কাছ থেকে ভদ্রলোককে দেখে হৃৎকম্প শুরু হয়ে গিয়েছিল নবীনের। বয়স 45-এর বেশি নয়। চাড়া দেওয়া ঘন কালো গোঁফ, মাথার কালো চুলের ঠিক মধ্যিখানে টেরি, তার দুদিক দিয়ে ঢেউ খেলে চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত। চোখ দুটো ঢুলু ঢুলু, যদিও স্টেজে এই চোখই স্পটলাইটের আলোতে ঝিলিক মারে। নবীন বলল সে কি করে। এইসব শখ হয়েছে কেন? নবীন সত্যি কথাটাই বলল। একটু আধটু ম্যাজিকের অভ্যাস আছে, কিন্তু এটার শখ হয়েছে আপনার সেদিনের পারফরমেন্স দেখে। অক্রুর বাবু মাথা নাড়লেন। এ জিনিস সকলের হয় না, অনেক সাধনা লাগে। আমাকেও কেউ শেখায়নি। যদি পারো তো নিজে চেষ্টা করে দেখো। নবীন সেদিনের মতো উঠে পড়ল, কিন্তু 7 দিন বাদেই আবার অ্যামহার্স্ট লেনে গিয়ে হাজির হলো। ইতিমধ্যে সে খালি ভেন্ট্রিলোকুইজমের স্বপ্ন দেখেছে। এবার দরকার হলে সে অক্রুর বাবুর হাতে পায়ে ধরবে। কিন্তু এবার আরও বিপর্যয়। এবার অক্রুর বাবু তাকে একরকম বাড়ি থেকে বাড়ি করে দিলেন। বললেন, আমি যে শেখাবো না সেটা প্রথমবারেই তোমার বোঝা উচিত ছিল। সেটা বোঝনি মানে তোমার ঘটে বুদ্ধি নেই। বুদ্ধি না থাকলে কোনো রকম ম্যাজিক চলে না। এ ম্যাজিক তো নয়। প্রথমবার নবীন মুষড়ে পড়েছিল। এবারে তার মাথা গরম হয়ে গেল। চুলোয় যাক অক্রুর চৌধুরী, সে যদি না শেখায় তবে নবীন নিজেই শিখবে, কুছ পরোয়া নেই। নবীনের মধ্যে যে এতটা ধৈর্য আর অধ্যাবসায় ছিল সেটা সে নিজেই জানত না। কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান থেকে ভেন্ট্রিলোকুইজম সম্বন্ধে একটা বই কিনে নিয়ে সে শুরু করে দিল তার সাধনা। মোটামুটি নিয়মটা সহজ। প বর্গের অর্থাৎ প, ফ, ব, ভ, ম কেবল এই কটা অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁটে ঠোঁট ঠেকে, ফলে ঠোঁট নাড়াটা ধরা পড়ে বেশি। এই কটা অক্ষর না থাকলে যে কোনো কথাই ঠোঁট ফাঁক করে অথচ না নাড়িয়ে বলা যায়। কোনো কথায় প বর্গের অক্ষর থাকলে সেখানেও উপায় আছে। যেমন তুমি কেমন আছো কথাটা যদি তুমি কেমন আছো করে বলা যায়, তাহলে আর ঠোঁট নাড়াবার কোনো দরকারই হয় না, কেবল জিভ নাড়ালেই চলে। প, ফ, ব, ভ, ম এর জায়গায় ক, খ, গ, ঘ, উ এই হলো নিয়ম। কথোপকথন যদি হয় এই রকম, তুমি কেমন আছো? ভালো আছি। আজ বেশ ঠান্ডা পড়েছে তাই না? তা পড়েছে, দিব্যি ঠান্ডা। তাহলে সেটা বলতে হবে এইভাবে, তুমি কেমন আছো? ভালো আছি। আজ বেশ ঠান্ডা পড়েছে তাই না? তা করেছে, দিব্যি ঠান্ডা। আরও আছে, উত্তরদাতার গলার আওয়াজটাকে চেপে নিজের আওয়াজের চেয়ে একটু তফাৎ করে নিতে হবে। এটাও সাধনার ব্যাপার, এবং এটাতেও
অনেকটা সময় দিল নবীন। কাকা এবং কিছু অন্তরঙ্গ বন্ধুকে শুনিয়ে যখন সে তারিফ পেল, তখনই বুঝল যে ভেন্ট্রিলোকুইজম ব্যাপারটা তার মোটামুটি রপ্ত হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। সেই অদৃশ্য উত্তরদাতার যুগ আর আজকাল নেই। আজকাল ভেন্ট্রিলোকুইস্টের কোলে থাকে পুতুল। সেই পুতুলের পিছন দিয়ে হাত ঢুকিয়ে মাথা ঘোরায় এবং ঠোঁট নাড়ায় জাদুকর। মনে হয় জাদুকরের প্রশ্নের উত্তর বেরোচ্ছে এই পুতুলের মুখ দিয়েই। তার আশ্চর্য প্রোগ্রেসে খুশি হয়ে কাকাই এই পুতুল বানাবার খরচ দিয়ে দিলেন নবীনকে। পুতুলের চেহারা কেমন হবে এই নিয়ে দিন 15 ধরে গভীর চিন্তা করে হঠাৎ এক সময় নবীনের মাথায় এলো এক আশ্চর্য প্ল্যান। পুতুল দেখতে হবে অবিকল অক্রুর চৌধুরীর মতো, অর্থাৎ অক্রুর চৌধুরীকে হাতের পুতুল বানিয়ে সে তার অপমানের প্রতিশোধ নেবে। একটা হ্যান্ডবিলে অক্রুর চৌধুরীর একটা ছবি ছিল, সেটা নবীন সযত্নে রেখে দিয়েছিল। সেটা সে আদিনাথ কারিগরকে দেখালো। এই রকম গোঁফ, এই টেরি, এরকম ঢুলু ঢুলু চোখ, ফোলা ফোলা গাল। সেই পুতুল যখন মুখ নাড়বে আর ঘাড় ঘোরাবে নবীনের কোলে বসে, তখন কি রগরটাই না হবে। আশা করি তার শো দেখতে আসবেন অক্রুর চৌধুরী। 7 দিনের মধ্যে পুতুল তৈরি হয়ে গেল। পোশাকটাও অক্রুর চৌধুরীর মতো, কালো গলাবন্ধ কোটের তলায় কোঁচা কোমরে গোঁজা ধুতি। নেতাজি ক্লাবের শশধর বোসের সঙ্গে নবীনের আলাপ ছিল। তাদের একটা ফাংশনে শশধরকে ধরে তার ভেন্ট্রিলোকুইজমের একটা আইটেম ঢুকিয়ে নিল নবীন। আর প্রথম অ্যাপিয়ারেন্সেই যাকে বলে হিট। পুতুলের একটি নামও দেওয়া হয়েছে অবশ্য, ভূতনাথ, সংক্ষেপে ভূত। ভূতর সঙ্গে নবীনের সংলাপ লোকের কাছে খুবই উপভোগ্য হয়েছিল। ভূত হলো ইস্ট বেঙ্গলের সাপোর্টার আর নবীন মোহনবাগানের। বাগবিতণ্ডা এতই জমেছিল যে ভূত যে ক্রমাগত ইস্ট বেঙ্গল আর মোহনবাগান বলে চলেছে সেটা কেউ লক্ষ্যই করেনি। এরপর থেকেই বিভিন্ন ফাংশনে টেলিভিশনে ডাক পড়তে লাগলো নবীনের। নবীনও বুঝল যে ভবিষ্যৎ নিয়ে তার আর কোনো চিন্তা নেই। রুজি রোজগারের পথ সে পেয়ে গেছে। অবশেষে একদিন অক্রুর চৌধুরীর সঙ্গে দেখা হলো নবীনের। মাস 3 হলো নবীন উত্তরপাড়া ছেড়ে কলকাতায় মির্জাপুর স্ট্রিটে একটা ঘর ভাড়া নিয়ে রয়েছে। বাড়িওয়ালা সুরেশ মুৎসুদ্দি বেশ লোক। নবীনের খ্যাতির কথা জেনে তাকে সমীহ করে চলেন। সম্প্রতি মহাজাতি সদনে একটা বড় ফাংশনে নবীন এবং ভূত প্রচুর বাহবা পেয়েছে। ফাংশনের উদ্যোক্তাদের মধ্যে আজকাল নবীনকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। নবীনের নিজের ব্যক্তিত্বেও সাফল্যের ছাপ পড়েছে। তার চেহারা ও কথাবার্তায় একটা নতুন জৌলুস লক্ষ্য করা যায়। হয়তো মহাজাতি সদনের অনুষ্ঠানেই অক্রুর বাবু উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের কাছ থেকে নবীনের ঠিকানা জোগাড় করেছিলেন। সেদিনের আইটেমে নবীন আর ভূতর মধ্যে কথাবার্তা ছিল পাতাল রেল নিয়ে। যেমন কলকাতায় পাতাল রেল হচ্ছে জানো তো ভূত? ওই হ্যাঁ তো। সে কি, তুমি কলকাতার মানুষে পাতাল রেলের কথা জানো না? ভূত মাথা নেড়ে বলল, আমি হাসপাতাল রেলের কথা শুনেছি বটে। হাসপাতাল রেল? তাই তো শুনি, একটা বিরাট অপারেশন, সারা শহরের গায়ে ছুরি চলছে। শহরের এখন তখন অবস্থা হাসপাতাল ছাড়া আর কি। আজ নবীন তার ঘরে বসে নতুন সংলাপ লিখছিল লোডশেডিংকে কেন্দ্র করে। লোডশেডিং, জিনিসের দাম বাড়া, বাস ট্রামে ভিড় ইত্যাদি যেসব জিনিস নিয়ে শহরের লোক সবচেয়ে বেশি মেতে ওঠে, ভূতর সঙ্গে সেই সব নিয়ে আলোচনা করলে দর্শক সবচেয়ে বেশি আনন্দ পায়, এটা নবীন বুঝে নিয়েছে। আজকের নকশাটাও বেশ জমে উঠেছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। নবীন দরজা খুলে বেশ খানিকটা হকচকিয়ে দেখল অক্রুর বাবু দাঁড়িয়ে আছেন। আসতে পারি?
নিশ্চয়ই। নবীন ভদ্রলোককে ঘরে এনে নিজের চেয়ারটা তাঁর দিকে এগিয়ে দিল। অক্রুরবাবু তৎক্ষণাৎ বসলেন না। তার দৃষ্টি ভূতোর দিকে। সে অনড়ভাবে বসে আছে নবীনের টেবিলের এক কোণে। অক্রুরবাবু এগিয়ে গিয়ে ভূতোকে তুলে নিয়ে তার মুখটা বেশ মন দিয়ে দেখতে লাগলেন। নবীনের কিছু করার নেই। সে যে খানিকটা অস্বস্তি বোধ করছে না সেটা বললে ভুল হবে, তবে অক্রুরবাবুর হাতে অপমান হবার কথাটা সে মোটেই ভোলেনি। তোমার হাতের পুতুল বানিয়ে দিলে আমাকে। অক্রুরবাবু চেয়ারটায় বসলেন। হঠাৎ এমতি হলো কেন? নবীন বলল, কেন বানিয়েছি সেটা বোধহয় বুঝতে পারছেন। আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে, সবটুকু ভেঙে দিয়েছিলেন আপনি। তবে এটুকু বলতে পারি, আপনার এই প্রতিমূর্তি কিন্তু আজ আমাকে প্রতিষ্ঠা এনে দিয়েছে। আমি খেয়ে পড়ে আছি এর জন্যই। অক্রুরবাবু এখনো ভূতোর দিক থেকে চোখ সরাননি। বললেন, তুমি জানো কিনা জানি না, বারাসাতে সেদিন আমার একটা শো ছিল। স্টেজে নেমেই যদি চতুর্দিক থেকে ভূত ভূত বলে টিটকিরি শুনতে হয়, সেটা কি খুব সুখকর হয় বলে তুমি মনে করো? তোমার ভাত কাপড় আমি জোগাতে পারি, কিন্তু তোমার জন্য যে আমার ভাত কাপড়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে তার কি হবে? তুমি কি ভেবেছ আমি এটা এত সহজে মেনে নেব? সময়টা সন্ধ্যা, লোডশেডিং। টিম টিম করে দুটি মোমবাতি জ্বলছে নবীনের ঘরে। সেই আলোয় নবীন দেখল অক্রুরবাবুর চোখ দুটো স্টেজে যেমন জ্বলজ্বল করে সেইভাবে জ্বলছে। ছোট্ট মানুষটার বিশাল একটা দোলায়মান ছায়া পড়েছে ঘরের দেয়ালে। টেবিলের ওপর ঢুলু ঢুলু চোখ নিয়ে বসে আছে ভূতনাথ, অনড়, নির্বাক। তুমি জানো কিনা জানি না, বললেন অক্রুরবাবু, ভেন্ট্রিলোকুইজমেই কিন্তু আমার জাদুর দৌড় শেষ হয়ে যাচ্ছে না। আমি 18 বছর বয়স থেকে 38 বছর পর্যন্ত আমাদের দেশের একজন অজ্ঞাতনামা অথচ অসাধারণ ক্ষমতা সম্পন্ন জাদুকরের শিষ্যত্ব করেছি। কলকাতা শহরে নয়, হিমালয়ের পাদদেশে এক অত্যন্ত দুর্গম স্থানে। সে জাদু আপনি মঞ্চে দেখিয়েছেন কখনো? না, তা দেখায়নি, কারণ সেসব স্টেজে দেখানোর জিনিস নয়। রোজগারের পন্থা হিসেবে আমি সে জাদু ব্যবহার করব না, এ প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম আমার গুরুকে। সে কথা আমি রেখেছি। আপনি আমাকে কি বলতে চাইছেন সেটা ঠিক বুঝতে পারলাম না। আমি শুধু সতর্ক করে দিতে এসেছি। তোমার মধ্যে সাধনার পরিচয় পেয়ে আমি খুশিই হয়েছি। ভেন্ট্রিলোকুইজম যেমন তোমাকে আমি শেখাইনি, তেমনি আমাকেও কেউ শেখায়নি। পেশাদারি জাদুকররা তাদের আসল বিদ্যা কাউকে শেখায় না, কোনো দিনই শেখায়নি। ম্যাজিকের রাস্তা জাদুকরদের নিজেদেরই করে নিতে হয়, যেমন তুমি করে নিয়েছ। কিন্তু তোমার পুতুলের আকৃতি নির্বাচনে তুমি যে ধৃষ্টতা দেখিয়েছ সেটা আমি বরদাস্ত করতে পারছি না। শুধু এইটুকুই বলতে এসেছি তোমাকে। অক্রুরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তারপর ভূতনাথের দিকে চেয়ে বললেন, আমার চুল আর গোঁফ এতদিন কাঁচা ছিল, এই সবে পাকতে শুরু করেছে। তুমি দেখছি সেটা অনুমান করে আগে থেকে কিছু পাকা চুল লাগিয়ে রেখেছ। যাক, আমি তাহলে আসি। অক্রুরবাবু চলে গেলেন। নবীন দরজাটা বন্ধ করে দিয়ে ভূতনাথের সামনে এসে দাঁড়ালো। পাকা চুল, ঠিকই, দু একটা পাকা চুল ভূতনাথের মাথায় এবং গোঁফও রয়েছে বটে। এটা নবীন এতদিন লক্ষ্য করেনি। সেটাও আশ্চর্য, কারণ ভূতকে কোলে নিলে সে নবীনের খুবই কাছে এসে পড়ে, আর সব সময় তার দিকে তাকিয়েই কথাবার্তা চলে। সাদা চুলগুলো আগেই চোখে পড়া উচিত ছিল। যাই হোক, নবীন আর এই নিয়ে ভাববে না। দেখার ভুল সব মানুষেরই হয়। মুখ চোখের দিকে বেশি দৃষ্টি দিয়েছে নবীন। চুলটা তেমন ভালো করে দেখেনি, কিন্তু তাও মন থেকে খটকা গেল না। ভূতকে বইবার জন্য নবীন একটা চামড়ার কেস করে নিয়েছিল। সেই কেসে ভরে সে পরদিন হাজির হলো চিতপুরে আদিনাথ পালের কাছে। তার সামনে কেস থেকে ভূতকে বার করে মেঝেতে রেখে নবীন বললে, দেখুন তো, এই পুতুলের মাথায় আর গোঁফে যে সাদা চুল রয়েছে
সে কি আপনারই দেওয়া? আদিনাথ পাল ভারী অবাক হয়ে বলল, এ আবার কি বলছেন স্যার? পাকা চুলের কথা তো আপনি বলেননি। বললে কাঁচা পাকা মিশিয়ে দিতে তো কোনো অসুবিধা ছিল না। দুরকম চুলই তো আছে স্টকে, যে যেমনটি চায়। ভুল করে দু একটা সাদা চুল মিশে যেতে পারে নাকি? ভুল তো মানুষেরই হয় বটেই, তবে তেমন হলে আপনি পুতুল নেওয়ার সময় বলতেন নাকি? আমার কি মনে হয় জানেন স্যার, অন্য কেউ এসে চুল লাগিয়ে দিয়েছে, আপনি টের পাননি। তাই হবে নিশ্চয়ই। নবীনের অজান্তেই ঘটনাটি ঘটেছে। চেতলায় ফ্রেন্ডস ক্লাবের ফাংশনে একটা মজার ব্যাপার হলো। ভূতর জনপ্রিয়তার এইটাই প্রমাণ যে ফাংশনের উদ্যোক্তারা তার আইটেমটি রেখেছিলেন সবার শেষে। লোডশেডিং নিয়ে রসালো কথোপকথন চলেছে ভূত আর নবীনে। নবীন দেখল যে ভূতর উত্তরে সে যে সবসময় তৈরি কথা ব্যবহার করছে তা নয়। তার কথায় অনেক সময় এমন সব ইংরেজি শব্দ ঢুকে পড়ছে যেগুলো নবীন কখনো ব্যবহার করে না। বড়জোর তার মানেটা জানে। নবীনের পক্ষে এ একেবারে নতুন অভিজ্ঞতা। অবশ্যই তার জন্য শোয়ের কোনো ক্ষতি হয়নি, কারণ কথাগুলো খুব লাগসইভাবেই ব্যবহার হচ্ছিল আর লোকেও তারিফ করছিল খুবই। ভাগ্যে তারা জানে না যে নবীনের বিদ্যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত। কিন্তু এই ইংরেজি কথার অপ্রত্যাশিত ব্যবহারটা নবীনের খুব ভালো লাগেনি। তার সব সময় মনে হচ্ছিল অন্য একজন কেউ যেন অলক্ষ্যে তার উপর কর্তৃত্ব করছে। শোয়ের পর বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীন টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ভূতকে রাখল বাতির সামনে। কপালের তিলটা কি ছিল আগে? না, এখন রয়েছে। সেদিন তার ঘরে বসেই নবীন প্রথম লক্ষ্য করেছে অক্রুর বাবুর কপালের তিলটা। খুবই ছোট্ট তিল, প্রায় চোখে পড়ার মতো নয়। ভূতর কপালেও এখন দেখা যাচ্ছে তিলটা। আর সেই সঙ্গে আরও কিছু, আরও খান দশেক পাকা চুল আর চোখের তলায় কালি। এই কালি আগে ছিল না। নবীন চেয়ার ছেড়ে উঠে পায়চারি শুরু করে দিল। তার ভারী অস্থির লাগছে। ম্যাজিকের পূজারি সে, কিন্তু এই ম্যাজিক বড়ই অস্বস্তিকর। যে ম্যাজিকে সে বিশ্বাস করে তার সবটাই মানুষের কারসাজি। যেটা অলৌকিক সেটা নবীনের কাছে ম্যাজিক নয়, সেটা অন্য কিছু, সেটা অশুভ। ভূতর এই পরিবর্তনের মধ্যে সেই অশুভের ইঙ্গিত রয়েছে। অথচ এক দৃষ্টে চেয়ে থেকেও ভূতকে পুতুল ছাড়া আর কিছুই মনে হয় না। চোখে সেই ঢুলু ঢুলু চাহনি, ঠোঁটের কোণে অল্প হাসি, আর খেলার সময় তার নিজের হাতের কারসাজি ছাড়া যে কোনো পুতুলের মতোই অসাড়, নির্জীব। অথচ তার চেহারায় অল্প অল্প পরিবর্তন ঘটে চলেছে। আর নবীন কেন জানি বিশ্বাস করে এই পরিবর্তনগুলো অক্রুর চৌধুরীর মধ্যেও ঘটছে। তারও চুলে পাক ধরেছে, তারও চোখের তলায় কালি পড়ছে। ভূতর সঙ্গে মাঝে মাঝে কথা বলে টেকনিকটা ঝালিয়ে নেওয়ার অভ্যাস নবীনের প্রথম থেকেই। যেমন আজ দিনটা বেজায় গুমট করছে না রে ভূত? যে চাই ঘুঙ্গট। তবে তোর সুবিধে আছে, ঘাম হয় না। কুতুলের আগার ঘাং। আজও প্রায় আপনা থেকেই নবীনের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে পড়ল, এসব কি ঘটছে বলতো ভূত? উত্তরটা এলো নবীনকে চমকে দিয়ে, কর্মক্ষণ কর্ণক্ষল। কর্মফল। নবীনের ঠোঁট দিয়েই উচ্চারণটা হয়েছে যেমন হয় স্টেজে, কিন্তু উত্তরটা তার জানা ছিল না। এটা তাকে দিয়ে বলানো হয়েছে। কে বলিয়েছে সে সম্বন্ধে নবীনের একটা ধারণা আছে। সে রাত্রে চাকর শিবুর অনেক অনুরোধ সত্ত্বেও নবীন কিচ্ছু খেল না। এমনিতে রাত্রে ওর ঘুম ভালোই হয়, কিন্তু সাবধানের মার নেই, তাই আজ একটা ঘুমের বড়ি খেয়ে নিল। একটা নাগাদ বুঝতে পারল বড়িতে কাজ দেবে। হাত থেকে পত্রিকাটা নামিয়ে রেখে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিতেই চোখের পাতা বুজে এলো।
ঘুমটা ভেঙে গেল মাঝরাত্রিরে। ঘরে কে কাশল? সে নিজে কি? কিন্তু তার তো কাশি হয়নি। অথচ কিছুক্ষণ থেকেই যেন খুক খুক শব্দ শুনতে পাচ্ছে সে। ল্যাম্পটা জ্বালালো নবীন। ভূতনাথ বসে আছে সেই জায়গাতেই, অনড়। তবে তার দেহটা যেন একটু সামনের দিকে ঝোঁকা, আর ডান হাতটা ভাঁজ হয়ে বুকের কাছে চলে এসেছে। নবীন ঘড়িতে দেখল 3:30। বাইরে পাহারাওয়ালার লাঠির ঠক ঠক। দূরে কুকুর ডাকছে। একটা পেঁচা কর্কশ স্বরে ডাকতে ডাকতে উড়ে গেল তার বাড়ির উপর দিয়ে। পাশের বাড়িতে কারুর কাশি হয়েছে নিশ্চয়ই, আর জানলা দিয়ে হাওয়া এসে ভূতর শরীরটাকে সামনে ঝুঁকিয়ে দিয়েছে। বিংশ শতাব্দীতে কলকাতা শহরের জনবহুল মির্জাপুর স্ট্রিটে তার এহেন অহেতুক ভয় অত্যন্ত বিসদৃশ্য। নবীন ল্যাম্পটা নিভিয়ে দিল এবং আবার অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। পরদিন ফিনলে রেক্রিয়েশন ক্লাবের বাৎসরিক ফাংশনে নবীন প্রথম ব্যর্থতার আস্বাদ পেল। প্রকাণ্ড হলে প্রকাণ্ড অনুষ্ঠান। যথারীতি তার আইটেম হল শেষ আইটেম। আধুনিক গান, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, কত্থক নাচ ও তারপর নবীন মুন্সির ভেন্ট্রিলোকুইজম। সকালে বাড়ি থেকে বেরোবার আগে নিজের গলার যত্ন নেবার জন্য যা করার সবই করেছে নবীন। গলাটাকে পরিষ্কার রাখা খুবই দরকার, কারণ সূক্ষ্মতম কন্ট্রোল না থাকলে ভেন্ট্রিলোকুইজম হয় না। স্টেজে ঢোকার আগে পর্যন্ত সে দেখেছে তার গলা ঠিক আছে। এমনকি ভূতকে প্রথম প্রশ্ন করার সময়ও সে দেখেছে গলা দিয়ে পরিষ্কার স্বর বেরোচ্ছে। কিন্তু সর্বনাশ হল ভূতর উত্তরে। এই উত্তর দর্শকের কানে পৌঁছবে না, কারণ সর্দি কাশিতে বসে গেছে সে গলা। আর এটা শুধু ভূতর গলা, নিজের গলা সাফ এবং স্পষ্ট। লাউডার প্লিজ বলে আওয়াজ দিল পিছনের দর্শক। সামনের দর্শক অপেক্ষাকৃত ভদ্র, তাই তারা আওয়াজ দিলেন না। কিন্তু নবীন জানে যে তারা ভূতর একটা কথাও বুঝতে পারছেন না। আরো 5 মিনিট চেষ্টা করে নবীনকে মাপ চেয়ে স্টেজ থেকে বিদায় নিতে হলো। এমন লজ্জাকর অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। সেদিনের পারিশ্রমিকটা নবীন নিজেই প্রত্যাহার করল। এই অবস্থায় টাকা নেওয়া যায় না। এই বিভীষিকাময় পরিস্থিতি নিশ্চয়ই চিরকাল চলতে পারে না। অল্প দিনের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এই বিশ্বাস নবীনের আছে। ভাদ্র মাস, গরম প্রচণ্ড, তার উপরে এই অভিজ্ঞতা। নবীন যখন বাড়ি ফিরল তখন রাত 11:30। সে রীতিমতো অসুস্থ বোধ করছে। এই প্রথম ভূতর উপর একটু রাগ অনুভব করছে সে, যদিও সে জানে ভূত তারই হাতের পুতুল। ভূতর দোষ মানে তারই দোষ। টেবিলের ওপর ভূতকে রেখে নবীন দক্ষিণের জানালাটা খুলে দিল। হাওয়া বিশেষ নেই, তবে যেটুকু আসে, কারণ আজ শনিবার, রাত 12টার আগে পাখা চলবে না। নবীন মোমবাতিটা জেলে টেবিলে রাখতেই একটা জিনিস দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভূতর কপালে বিন্দু বিন্দু ঘাম। শুধু তাই না, ভূতর গালে চকচকে ভাবটা আর নেই। ভূত শুকিয়ে গেছে, আর ভূতর চোখ লাল। এই অবস্থাতেও নবীন তার পুতুলের দিকে আরো 2 পা এগিয়ে না গিয়ে পারল না। কত বিস্ময়, কত বিভীষিকা তার কপালে আছে সেটা দেখবার জন্য যেন তার জেদ চেপে গেছে। 2 পার বেশি এগোনো সম্ভব হল না নবীনের। একটি জিনিস চোখে পড়ায় তার চলা আপনি বন্ধ হয়ে গেছে। ভূতর গলাবন্ধ কোটের বুকের কাছটায় একটা মৃদু উত্থান পতন। ভূত শ্বাস নিচ্ছে। শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কি? হ্যাঁ, যাচ্ছে বই কি।
ট্রাফিকবিহীন নিস্তব্ধ রাত্রে নবীনের ঘরে এখন একটির বদলে দুটি মানুষের শ্বাসের শব্দ। হয়তো চরম আতঙ্ক আর প্রচণ্ড বিস্ময় থেকেই নবীনের গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে পড়ল, ভূত। আর সেই সঙ্গে এক অশরীরী চিৎকার নবীনকে ছিটকে পিছিয়ে দিল তার তক্তপোষের দিকে। ভূত নয়, আমি অক্রুর চৌধুরী। নবীন জানে যে সে নিজে এই কথাগুলো উচ্চারণ করেনি, কণ্ঠস্বর ওই পুতুলের। অক্রুর চৌধুরী কোনো এক আশ্চর্য জাদু বলে ওই পুতুলকে সরব করে তুলেছেন। নবীন চেয়েছিল অক্রুর চৌধুরীকে তার হাতের পুতুল বানাতে। এই জিনিস নবীন চায়নি। এই জ্যান্ত পুতুলের সঙ্গে এক ঘরে থাকা নবীনের পক্ষে অসম্ভব। সে এখনই কি যেন একটা হলো, একটা শ্বাসের শব্দ কমে গেল কি? হ্যাঁ, ঠিক তাই। ভূত আর নিঃশ্বাস নিচ্ছে না। তার কপালে আর ঘাম নেই, তার চোখের লাল ভাবটা আর নেই, চোখের তলায় আর কালি নেই। নবীন খাট থেকে উঠে গিয়ে ভূতকে হাতে নিল। একটা তফাৎ হয়ে গেছে কেমন করে জানি এই অল্প সময়ের মধ্যেই। ভূতর মাথা আর ঘোরানো যাচ্ছে না, ঠোঁট আর নাড়ানো যাচ্ছে না। যন্ত্রপাতিতে জাম ধরে গেছে। আরেকটু চাপ দিলে ঘুরবে কি মাথা? চাপ বাড়াতে গিয়ে ভূতর মাথাটা আলগা হয়ে টেবিলে খুলে পড়ল। পরদিন সকালে সিঁড়িতে নবীনের দেখা হলো বাড়িওয়ালা সুরেশ মুৎসুদ্দির সঙ্গে। ভদ্রলোক অভিযোগের সুরে বললেন, কই মশাই, আপনি তো আপনার পুতুলের খেলা দেখালেন না একদিনও আমাকে। সেই যে ভেন্টিল কলোজিয়াম না কি? পুতুল নয়, বলল নবীন। এবার অন্য ম্যাজিক ধরব। আপনার যখন শখ আছে তখন নিশ্চয়ই দেখাবো, কিন্তু হঠাৎ এ প্রসঙ্গ কেন? আপনার এক জাদভাই যে মারা গেছে দেখলুম কাগজে, অক্রুর চৌধুরী। তাই বুঝি? নবীন এখনো কাগজ দেখেনি। কিসে গেলেন? হৃদরোগ, বললেন সুরেশবাবু। আজকাল তো শতকরা 70 জনই যায় ওই রোগেই। নবীন জানে যে খোঁজ নিলে নির্ঘাত জানা যাবে মৃত্যুর টাইম হলো গতকাল রাত 12:10। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা দুটি গল্প, গগন চৌধুরী স্টুডিও ও ভূত। গল্প পাঠে মীর, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস এবং পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। সানডে সাসপেন্সে আরও ভৌতিক অলৌকিক গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা, বা ডাউনলোড করতে পারেন গানা অ্যাপ।